আমাকে পাগল করার জন্য সব সময় তৈরি থাকো তুমি, তাই না? হাত ছাড়ুন আমার। যদি বলি ছাড়বো না? কখন এসেছেন? এই তো একটু আগে। ও। আমার কথা শেষ হতে না হতেই রিয়ান আবারও বলে ওঠেন। আচ্ছা মরুভূমি, তোমার মাকে ইমপ্রেস করতে কি করতে হবে বলো তো? কেন, কি হয়েছে? না মানে উনি খালি আমাকে বকা দেন। এই যে একটু আগেও খেয়ে আসছি ওনার বকা। রিয়ানের কথা শুনে আমি তার দিকে তাকালাম। সে এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে তার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলি, ভালো। ব্যাস, এতটুকু বলেই চলে আসি সেখান থেকে। যাওয়ার আগে শুধু রিয়ানের একটা কথা শুনেছিলাম, আর সেটা হলো, একেবারে রেডি হয়ে নিচে এসো মেরি জান, আজকে তোমার ভার্সিটির ফার্স্ট ডে বলে কথা। রিয়ানের কথা মতো একেবারে রেডি হয়েই নিচে আসি। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখি সবাই সেখানেই বসে আছে। রিহান তো দিব্যি রিয়ানের কোলে বসে আরামে নাস্তা করছে। পাশেই মা মুখ কালো করে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বিরক্ত, প্রচন্ড রকমের বিরক্ত। আমি চেয়ারে বসতেই রিয়ান দুষ্ট কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, মীরা বলতো এই পৃথিবীতে কোনো এক মহা ব্যক্তি আছে যে আমাকে পছন্দ করে না। সাথে সাথে রিহান জবাব দেয়, নানু। রাইট মাই সান। তো শাশুমা, আপনার কি মতামত এই বিষয়ে? কথাটা রিয়ান মার দিকে তাকিয়ে বলে, কিন্তু এতে মার কোনো খেয়াল নেই। সে নিজ মনে রেগেই যাচ্ছে। ইতিমধ্যে তার চেহারা লাল নীল বেগুনি হয়ে গেছে, যা দেখে আমি রেয়ান আর রিহান মিটিমিটি হাসছি। হঠাৎ রেয়ান রিহানকে আবারও বলে ওঠে, জানো একটা কথা রিহান, তোমার নানু আসলে নানু না, তিনি হলেন একটা অ্যাটম বোমা, যে কোনো সময় ফেটে যেতে পারে। কথাটা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সে আর রেহান হাড় কাঁপানো হাসি হাসলো তখন। এটা দেখে মার রাগ যেন আরো বেড়ে গেল। তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মা। তারপর নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, তুই যখন বাইরে যাবি তখন রিহানকে আমার রুমে নিয়ে আসিস। বলে তিনি চলে যান সেখান থেকে। মা চলে যেতেই আমি রিহানকে বললাম, এমনটা না করলেও পারতেন। কেন? দেখলেন না মা কতটা রেগে গেছে। আমি কি করব? ওনার রাগাতে আমার অনেক ভালো লাগে, তাই এমন রাগাই। অ্যাকচুয়ালি আই লাইক হার রাগান্বিত ফেস। আপনি এমন কেন বলেন তো? আমি আবার কেমন? আচ্ছা রিহান, আমাকে তোমার কেমন লাগে বলো তো? রিহানের কথা শুনে রিহান এক গাল হেসে বলে, তুমি আমার বেস্ট বাবা। আমি আর কিছুই বললাম না, চুপচাপ রিহান আর রিহানের কাণ্ড দেখতে লাগলাম। খাবার খাওয়া শেষ হতেই আমি সব ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। তারপর রিহানকে মার রুমে নিয়ে যাই। মার রুমে ঢুকতেই দেখি মা জানালার কাছে দাঁড়িয়ে আছেন। আমি এসেছি সেটা বুঝতে পেরে কঠিন কণ্ঠে আমাকে জিজ্ঞেস করেন, রিয়ান ছেলেটা রিয়ান ছেলেটাকে তুই কেন ঘরে আসতে দিস মীরা? আমার ওকে ভালো লাগে না একদম। আমি চাই না ও আমাদের বাসায় এরকম ঘন ঘন আসুক। মার কথার প্রত্যুত্তরে হাসলাম আমি। এরপর শান্ত কণ্ঠে বললাম, খুদা হাফেজ মা, রিহানের খেয়াল রেখো। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি। আমার পাশেই রেহান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে সব মেয়েরা রেহানকে দিয়ে চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে, যা দেখে আমার রাগ লাগছে না মোটেও। আমি তো আছি আমার তালে। আমার ভার্সিটির ফার্স্ট ডে আজকে, কিভাবে কি করব সেই চিন্তায় আমি শেষ। রীতিমতো নখ কামড়াচ্ছি, যা দেখে রেয়ান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কোনো মতে আমার দিকে তাকিয়ে বললে, এত নার্ভাসনেসের কি আছে? ভার্সিটি যাবা আর ভার্সিটি থেকে আসবা, শেষ। এতে আবার এত কি? রেয়ানের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, তাহলে আমার জায়গায় আপনি যান, তারপর বুঝবেন কত ধানে কত চাল। তাই নাকি? তাই বলে আর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখানে। ভার্সিটির ভেতরে ঢুকে গেলাম। আমি নিশ্চিত রিয়ানের সাথে থাকলে আমার মাথাটা নষ্ট হয়েই যাবে, তাই তার ধারের কাছেও আর যাওয়া যাবে না এখন। সেটাই আমার জন্য উত্তম হবে। ভার্সিটির প্রথম দিন বেশ ভালোভাবেই কাটলো আমার। সাথে অনেক নতুন বন্ধু বান্ধব হলো আমার, যাদের মাঝে একজনের নাম রাফি। ছেলেটাও অনেক ভালো, আমাকে প্রথম দিন থেকে বিভিন্ন নোট আর পড়ালেখার বিষয়ে অনেক হেল্প করেছে। সব ক্লাস শেষ করে আমি আর রাফি গল্প করতে করতে হাঁটছিলাম। হঠাৎ সামনে তাকাতেই আমি থমকে যাই। রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতেই বুঝতে পারি সে তার হাতে মুঠো করে রেখেছে। বুঝতে পারছি রিয়ান রেগে আছে, ভীষণ রকমের রেগে আছে। আর কেন রেগে আছে সেটা হয়তো আমার অজানা নয়। তাই তাড়াতাড়ি রাফিকে বিদায় জানিয়ে আমি রিয়ানের সামনে এসে দাঁড়াই। সাথে সাথে রিয়ান গাড়ির দরজাটা খুলে দেয়, যার অর্থ গাড়িতে বসো। আমিও ভদ্রমেয়ের মতো গাড়িতে বসে পড়ি। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি আর রিয়ান গাড়িতে বসে আছি। রিয়ান কেন যেন গাড়ি চালাচ্ছে না, শুধু বাইরের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে। রিয়ানের কেমন যেন লাগছে জানি না।
কিন্তু এভাবে বসে থাকতে আমার প্রচন্ড বিরক্ত লাগছে। আমি কিছু বলতে যাব তার আগেই রেয়ান আমার দিকে ফিরে বসে, তারপর নিজের 2 হাত আমার গালে আলতো করে রেখে শান্ত কণ্ঠে বলে, ওই ছেলেটা কে ছিল? কেন যেন রেয়ানের কথাগুলো শুনে গলা দিয়ে আর কথাই বেরোচ্ছে না আমার। তবু কিছুটা তোতলে বললাম, আজকে নতুন বন্ধু হলো তো ওর সাথে, আমাকে অনেক হেল্প করেছে পড়ার বিষয়ে। আর যেন না দেখি ওই ছেলের সাথে তোমাকে। ইনফ্যাক্ট ও কেন, অন্য কোনো ছেলের সাথেও যেন না দেখি, না হলে জানে মেরে ফেলবো তাকে। তারপর লাশও কেউ খুঁজে পাবে না। কথাগুলো বলে বেশ শান্তভাবে বলেন রেহান। বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করা শুরু করে দেন। এদিকে আমি এখনো তার দিকে তাকিয়ে আছি, চোখ বড় বড় করে তাকিয়ে আছি। প্রায় কিছুক্ষণ পর রেহান একটা পাহাড়ি এলাকায় গাড়ি থামান, যেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির যেন এক মনোমুগ্ধকর পরিবেশ দেখছি আমি। হঠাৎ রেহান আমার দুই বাহু শক্ত করে চেপে আমাকে তার দিকে ঘোরান। তারপর কিছুটা হালকা কণ্ঠে বললেন, আমার খুব ভয় হয় মীরা, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তাই যতটা সম্ভব তোমাকে নিজের করে রাখতে চাই। বিয়েও তাড়াতাড়ি করতে চাচ্ছি, কিন্তু তুমিই করছো না। কিন্তু আর না, আমি এখন এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। তুমি চাও আর না চাও। মানে? মানে আমি তোমাকে এখন বিয়ে করছি। বিয়ে করতে কি যেন বলে? ও হ্যাঁ, কবুল, কবুল, কবুল। নাও, এখন থেকে তুমি আমার বউ। মাঝরাতে হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় আমার। ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উত্তেজনা ভরা একটা কণ্ঠ ভেসে আসে। মরুভূমি, এক্ষুনি বারান্দায় আসো, আমি তোমাকে দেখব। ব্যাস, এতটুকু বলে ফোনটা কেটে দেয় রেয়ান। আমাকে কিছু বলার সুযোগও দেয়নি সে। ঘড়ি দিকে তাকিয়ে দেখে প্রায় 3:45 বাজে। এত রাতে রেয়ান কেন ফোন করেছেন আমাকে? তাছাড়া বারান্দায় বা আসতে কেন বলেছে? এসব ভাবতে ভাবতেই আমি বারান্দায় চলে যাই। সেখানে যেতেই দেখি রেয়ান আমার বাসার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে। তার চাহনি বরাবরের মতোই শান্ত, কিন্তু মুখে কেমন যেন ক্লান্তির ছাপ। আমাকে দেখে মুচকি হাসলেন উনি। তারপর ইশারা দিয়ে বললেন ফোন ধরতে। ভাবনার জগতে এতটাই ডুবেছিলাম যে ফোন কতক্ষণ ধরে বাজছে তার কোনো খেয়ালই করিনি আমি। তাড়াতাড়ি ফোন ধরে হ্যালো বলতেই অপর পাশ থেকে খুব নরম গলায় রেয়ান বলে ওঠেন, সরি এত রাতে তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। আসলে কি সমস্যা হয়েছে আপনার? এত রাতে এখানে আসলেন যে? না, এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম। কথাটা বলে আর একটু হাসলেন তিনি। খুব মায়াবী সে হাসি, ভুবন ভুলানো হাসি যাকে বলে। তার হাসি দেখে আমিও হাসলাম। হঠাৎ উনি আবারও বললেন, নিচে আসতে পারবে একটু? কাজ ছিল। এত রাতে? তো লুকিয়ে লুকিয়ে আসো তাড়াতাড়ি। বলে ফোন কেটে দিলেন। আমি তার দিকে অসহায়ভাবে তাকাতেই সে আবারও ইশারায় একই কথা বললেন। কি আর করার, তার কথা মতো লুকিয়ে লুকিয়ে যেতে লাগলাম বাইরে। বুঝতে পারছি না নিজের বাসায় নিজেই আজকে চোরের মতো চলাফেরা করছি। ব্যাপারটা সত্যিই হাস্যকর। কোনো রকমে পা টিপে টিপে বাসার বাইরে গেলাম আমি। সেখানে যেতেই দেখি রেহান গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে রাখা, আর মুখে মুখে আছে তার গভীরতা। আমি তার কাছে যেতেই সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। আমি তো অবাক, উনি আবার কি করতে চাচ্ছেন? পায়ে ব্যথা ট্যাথা পেয়েছেন নাকি? আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে উনি পেছন থেকে একগুচ্ছ গোলাপ ধরলেন আমার সামনে, আর গম্ভীর কণ্ঠে বললেন, নাও, তোমার ইচ্ছে পূরণ করলাম। এখন গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। এতক্ষণ অবাক নয় না তার দিকে তাকিয়ে থাকলেও এখন আমার মুখে পুরো বিরক্তির ছাপ। কেউ এভাবে প্রপোজ করে? লাইক সিরিয়াসলি, এটা কি ধরনের কথা? কিছুটা রেগেই বললাম, আপনার গোলাপ আপনার কাছেই রাখেন, পারলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলেন। বলি রাগে ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। কি ভাবে কি সে আমাকে? প্রপোজের তো একটা সৌন্দর্য আছে, তাই না? আর এই মানুষটা আমাকে বলে নাকি গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। যত সব কথা, কোনো ধাঁচ নাই ওনার। দু কদম যেতে হঠাৎ রেহান বলে ওঠেন, প্রেয়সী আমার, এত রাগ করো কেন তুমি? আচ্ছা, আমার প্রেয়সী কি জানে তাকে রাগলে কতটা সুন্দর লাগে? সে কি জানে তার ওই ভ্রু কুচকানো, রাগে লাল হয়ে যাওয়া নাক আর গাল কতটা পাগল করে আমায়? নিজেকে যে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে। তাকে বলো আমার এই গোলাপগুলো নিতে। তাকে বলো গোলাপটা নেওয়ার সময় যখন সে লজ্জা পাবে, তখন তার সেই লজ্জা মাখা মুখ দেখতে আমার খুব ইচ্ছা করছে। ইচ্ছেটা কি পূরণ করবে সে? কথাগুলো শেষ হতে পেছন ফিরলাম আমি। রিয়ান এখনো হাঁটু গেড়ে বসে আছেন। তার কথা, তার চাহনি সবকিছু আমার মনে শীতলতা বয়ে দিচ্ছে, সাথে বেশ লজ্জাও লাগছে আমার।
ধীর পায়ে একটু একটু করে এগিয়ে গেলাম তার দিকে। তারপর গোলাপগুলো নিয়েই সোজা দৌড় দিলাম বাসার দিকে। আর এক মুহূর্ত যে থাকা যাবে না তার সামনে। আমার লজ্জা যে বেড়েই যাচ্ছে। আমাকে যেতে দেখে রিয়ান হেসে দিলেন আর বললেন, সকালে রেডি থেকো, আমি তোমাকে ভার্সিটি নিয়ে যাব। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি আমি আর রিয়ান। আমি বিরক্তি মাখা চেহারা নিয়ে তাকে চেয়ে যাচ্ছি। আর সে সে ব্যস্ত তার সানগ্লাস পরা আর চুল ঠিক করা নিয়ে। আপনার সমস্যা কি রিয়ান? আপনি এক্ষুনি যদি এগুলো বন্ধ না করেন না, তাহলে আমি কিন্তু একা ভার্সিটির ভেতর ঢুকে যাব। সেটার প্রয়োজন নেই বুঝলে, এখন চলো, তোমার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। কথাটা বলে হাঁটা ধরলেন উনি। আর আমি তার যাওয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছি। লাইক সিরিয়াসলি, আমার জন্য ভার্সিটি দেরি হচ্ছে? আর উনি যে এতক্ষণ কি কত কিছু করলেন, তার জন্য কিছুই হয়নি। আসলে উনি একটা অসভ্য, চরম অসভ্য। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমিও তার পেছন পেছন যাওয়া শুরু করলাম। আমি আর রিয়ান একসাথেই হাঁটছি। হঠাৎ রাফি এসে দাঁড়ালো আমার সামনে, খুব ভদ্রভাবে বলল, কেমন আছো মীরা? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। আচ্ছা, উনি কে? তোমার ফ্রেন্ড? রিয়ানের দিকে ইশারা করে আমি কিছু বলতে যাব, তার আগেই রিয়ান আমার হাত খুব শক্ত করে ধরলেন। তারপর রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, ও আমার ওয়াইফ। কথাটা শুনে আমি আর রাফি দুজনেই বিষম খেলাম। রাফি নিজের হাত রিয়ানের দিকে বাড়িয়ে কিছুটা হাসার চেষ্টা করে বলল, কংগ্রেচুলেশনস। রিয়ানও হাত মেলালো রাফির সাথে। তারপর প্রায় সাথে সাথে রাফি সেখান থেকে চলে গেল। তা দেখে রিয়ান আমাকে বললেন, ও মেবি তোমাকে পছন্দ করে, কিভাবে বুঝলেন? তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে। শুনো, ওর থেকে দূরে থাকবা, না হলে মনে আছে তো আমি কি বলেছি? এখন আপাতত মনে রাখার প্রয়োজন বোধ করছি না। আপনি আমাকে এইটা বলুন, ওনাকে আপনি বলেন কেন? আমি আপনার ওয়াইফ। ওয়াইফ হওনি তো কি হয়েছে, হবা। তাছাড়া কালকে অর্ধেক বউ বানিয়ে ফেলেছি তোমাকে, বাকি অর্ধেকও বানিয়ে ফেলবো। অর্ধেক না কচু, ওভাবে কোনো বিয়ে হয় নাকি? হুম, তাই তো, এখনো বাসর করিনি, আসল বিয়েটা হোক, তারপর না হয় বুঝবে কিভাবে বিয়ে হয় আর কিভাবে। বলেই চোখ টিপ মারলেন আমাকে। আর আমি মাথা নিচু করে আছি, কেন যেন খুব লজ্জা লাগছে আমার। উনি কি কিছু বোঝেন না? এভাবে বাইরে আমাকে লজ্জা দেওয়াটা কি ঠিক হলো তার? মোটেও না। মাথা নিচু করে বিড়বিড় করে বললাম, অসভ্য। আচমকা ছো মেরে আমার হাতে থাকা প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন রিয়ান। আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরেছেন তিনি। তার দিকে তাকাতেই আটকে উঠলাম আমি। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে ওনার। তার এমন ভয়াবহ চেহারা দেখে আমি চুপসে গেলাম। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর আমার দৃষ্টি মাটিতে পড়ে থাকা ফুচকার দিকে, সাথে আমার নতুন ফ্রেন্ডদেরও। তাদের মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। রিয়ানের এমন ব্যবহারে যথেষ্ট ভয় পেয়েছে তারা। হঠাৎ রিয়ান ফুচকাওয়ালার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠলেন, আপনি নিশ্চয়ই বিনা কারণে জেলে যেতে যাবেন না। সো এই যে মেয়েটাকে দেখছেন, আমার দিকে আঙুল তুলে। তাকে জীবনেও নিজের দোকানের ফুচকা খাওয়াবেন না, বুঝেছেন? রিয়ানের কথা শেষ হতে ফুচকাওয়ালা তাড়াতাড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন। রিয়ান ফুচকাওয়ালার দিকে একবার তাকালো, তারপর তার হাতে 100 টাকার 3টা নোট দিয়ে আমার ফ্রেন্ডদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের ফুচকার ট্রিট আজকে আমি দিলাম, আইন্দা মীরাকে ভুলেও ফুচকার ট্রিট দিবে না, না হলে বাকিটা বুঝে নিও। বলেই আমাকে টানতে টানতে নিয়ে চলে গেলেন গাড়ি দিকে। রিয়ান শান্তভাবে গাড়ি চালাচ্ছেন, আর আমি বসে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বুঝতে পারছি না তখন তার ওভাবে করার কারণটা কি। আমি রিয়ানের দিকে তাকিয়ে আছি, সেটা হয়তো সে বুঝতে পেরেছে। তাই উনি ড্রাইভ করতে করতে আমাকে বললেন, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? এমন শান্ত ব্যবহারে আমার একটু সাহস হয়। মিনমিনিয়ে তাকে বললাম, তখন ওভাবে করলেন কেন? জানেন কত মানুষ আমাদের দিকে তাকিয়েছিল, আর আমার ফ্রেন্ডরা, ওরা হয়তো আমার সাথে রাগ করেছে। তুমি ওখানে কি করছিলে? আসলে ভার্সিটির ছুটি হওয়ার অনেকক্ষণ পরেও আপনি আসছিলেন না। আর আমার ফ্রেন্ডগুলোও বলছিল ফুচকা খেতে। আমার ফুচকা আর আইসক্রিম অনেক পছন্দ, তাই আর মানা করিনি, খেতে চলে যাই। এতে এত রিয়াক্ট করার কি আছে? এতে এত রিয়্যাক্ট করার কি আছে মানে? অনেক কিছু আছে। আর ওই ছেলেটা তোমার সাথে কি করছিল? কোনটা, রাফি? হ্যাঁ, ওর সাথে কেন ফুচকা খেতে গেলে? আমি বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে? তার উপর তোমার ফ্রেন্ডদের 3টা মেয়ের মধ্যে 2টাই ছেলে, এসব মানা যায়? তাছাড়া কি খাচ্ছিলে যেন? ফুচকা, তাও আবার ফুটপাতের। আল্লাহ জানে ওগুলো কি না কি দিয়ে বানায়, আর তুমি বসে বসে আরাম করে খাচ্ছিলে। যদি কিছু হয়ে যায় তোমার?
এসব দেখেই তো মেজাজটা খারাপ হয়ে যায় আমার। ওনার কথা শুনে মুহূর্তেই রেগে গেলাম আমি। লাইক সিরিয়াসলি, এসব কারণে তিনি রাস্তায় এমন ব্যবহার করেছেন? মানলাম রাফির থেকে উনি দূরে থাকতে বলছেন, সেটার জন্য তো আমার সময় লাগবে, তাই না? আমি কি কাউকে মুখের উপর বলতে পারবো নাকি যে আমার থেকে দূরে থাকো, কথা বলবো না আমার সাথে? তাছাড়া কি বললেন যেন, ফুটপাতের ফুচকা খাওয়া ভালো না? উনি কি জানেন না রেস্টুরেন্টের ফুচকার থেকে ফুটপাতের ফুচকা অনেক মজা? জীবনে খাননি হয়তো, তার জন্যই এমন কথা বলতে পারলেন। পার্কে একটা বেঞ্চে বসে রাগে ফুঁসছি আমি, পাশেই রিয়ান গম্ভীরভাবে বসে আছেন, কি যেন করছেন ফোনে। আমি যার আগে ফুঁসছি, এতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছেন তিনি। তার এইভাবে ফোন টিপা দেখে আমি বিরক্ত, চরম বিরক্ত, সাথে রাগ যেন বেড়েই যাচ্ছে। রাগ আর বিরক্তি একসাথে ভর করেছে আমার উপর। মুহূর্তেই কপাল কুঁচকে এলো আমার। রাগের জন্য বারবার হাত কচলাচ্ছি আমি। রিয়ান ফোনের দিকে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বললেন, এ এসব দেখেই তো মেজাজটা খারাপ হয়েছে আমার। এভাবে রাগ করে কোনো লাভ নেই মরুভূমি। এসব ফুটপাতে জিনিস আমি তোমাকে খাওয়াচ্ছি না, তাও আবার রাফির সাথে। যদি চাও তাহলে রেস্টুরেন্টে নিয়ে তোমাকে খাওয়াবো। আপনি বললেই হলো? আপনি অনেক অসভ্য রেহান, তখন এমন বাজে ব্যবহার করা একদম ঠিক হয়নি আপনার। তোমাকে বলতে হবে না মরুভূমি, আমি জানি আমি কি করেছি। তাছাড়া আমার কাজে আমি মোটেও অনুতপ্ত নই, বরং আমার ভালো লাগছে ওই রকম ব্যবহার করা। আপনার লজ্জা অনুতপ্ততা এগুলো থাকলেই না কাজ করবে? উফ, সবার সামনে কি কেলেঙ্কারি না করলেন আপনি। বরং আমার ভালো লাগছে ওই রকম ব্যবহার করে। বেশ করেছি, এখন চুপ থাকো, একদম কথা বলবে না। আমার এগুলো শুনতে বিরক্ত লাগছে। 100 বার কথা বলবো, আপনার তাতে কি? বিরক্ত লাগলে চলে যান এখান থেকে। ইয়া শাট আপ, আদারওয়াইজ আই উইল কিস ইউ। কথাটা বেশ জোরেই বললেন রিয়ান। আশেপাশে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, এতে প্রচুর অস্বস্তি হচ্ছে আমার। তার সাথে লজ্জাও, লজ্জা যেন আমার মাথার উপর চড়ে বসেছে। কিন্তু রিয়ানের কিছুই হচ্ছে না, সে এখনো ফোন চালাচ্ছেন, একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু আমি তো আর এভাবে বসে থাকতে পারবো না। আমার লজ্জা জিনিসটা আছে তো, যা রিয়ানের মধ্যে নেই, মোটেও নেই। রিয়ানের দিকে একবার তাকিয়ে সোজা হাঁটা ধরলাম সামনের দিকে, কয়েক কদম গিয়েই পেছনে তাকালাম আমি। ভেবেছিলাম রিয়ান হয়তো আমার পেছন পেছন আসছে, কিন্তু না, মশাই এখনো ফোন টিপাটিপি করতে ব্যস্ত। বুঝতে পারছি না ফোনে কি এমন করছেন তিনি। তার এমন ফোন চালানো দেখে আমার রাগটা যেন আরো বেড়ে গেল। ইচ্ছে করছে তার সামনে গিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিই, কিন্তু আমি যে নিরুপায়, এমনটা করতে পারবো না আমি, তাও আবার পাবলিক প্লেসে। কিন্তু সামনাসামনি বলতে না পারলে কি হয়েছে, মনে মনে তো বলতে পারবো। তাই তাকে মনে মনে কয়েকটা কড়া কথা বলতে বলতে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম আমি। হঠাৎ রেয়ান এসে আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়াতে নিলেই পকেটে থাকা সানগ্লাস বের করে চোখে দিতে দিতে বলে উঠলেন, তুমি তো দেখে আস্ত একটা সাপ, মরুভূমির সাপ। এত নড়াচড়া করো কেন তুমি? আই গেস এখন তোমাকে কোলে নেওয়া উচিত আমার। ওনার কথা শুনতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। আগেরবার কি হয়েছিল সেটা আমি এখনো ভুলিনি, আর সে আসছে আবার আমাকে কোলে নিতে। অত্যন্ত ঝাঁঝালো কণ্ঠে বললাম, এই খবরদার, মোটেও এমন করবেন না, না হলে কিন্তু আমি। তুমি কিন্তু কি কিস করবে আমাকে? তাহলে করো না, আই এম ওয়েটিং ফর দ্যাট। লিপসে দিও কেমন? সাথে সাথেই আমার চোখ আরো 3 ডাবল হয়ে গেল। রাস্তার মধ্যে কি সব কথা বলছেন উনি। ওনার লজ্জা না থাকলে কি হয়েছে, আমার তো আছে, আমার তো লজ্জা লাগছে। তবু নিজের ঝাঁঝালো কণ্ঠে আবারও বললাম, অসভ্য, চরম অসভ্য, আপনার সাথে কোনো কথাই নেই আমার, সামনে আসবেন না আমার। কথাটা শুনে বাঁকা হাসলেন উনি। তারপর 2 হাত পেছনে দিয়ে আমার দিকে একটু ঝুঁকে বলে উঠলেন, কেন, লজ্জা লাগছে বুঝি? আমি কিছুই বললাম না, মুখ ভেঙচি দিয়ে আবার সামনের দিকে হাঁটা দিলাম। আমার পেছন পেছন রেয়ানও আসলো। পাশাপাশি হাঁটছি আমি আর রেয়ান। হঠাৎ রেয়ান আমার হাতটা শক্ত করে ধরলো, তারপর সামনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, একা ফেলে রাখার জন্য কি তোমাকে ভালোবেসেছি আমি? কখনো না। তাহলে আমাকে রেখে হাঁটা ধরলে কেন? আর এই যে দেখছো তোমার হাতটা ধরেছি আমি, এটা কিন্তু আর ছাড়ছি না। গাড়িতে বাসার সামনে রেয়ান আর আমি বসে আছি প্রায় অনেকক্ষণ। কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছি দুজনেই। আশেপাশে পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টি আসবে আসবে ভাব, কেমন যেন অন্ধকার হয়ে আছে চারপাশটা, সেদিকেই তাকিয়ে আছি আমি। অবশেষে নীরবতা ভেঙে রেয়ান বলে ওঠেন, এভাবে আর কতদিন মীরা? আমাকে বিয়ে করলে তোমার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। তাহলে? এটা আমার জীবন হলেও আমার লাইফের সব ডিসিশন আমার একার নয়। এতে আমার মা আর রিহানেরও মত লাগবে। আমি জানি রিহান আপনার জন্য পাগল, আপনাকে বাবার অধিকার দিতে ও এক পায়ে রাজি, কিন্তু মা, তিনি তো আপনাকে পছন্দ করেন না। তার মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জীবনে। তাছাড়া আমারও মনে হতে হবে যে হ্যাঁ, এখন আমি আপনাকে বিয়ে করব, আপনাকে বিশ্বাস করতে পারবো।
তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, তো কোথায় যেন একটা বাধা কাজ করে। আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন রিয়ান, তারপর শান্ত স্বরে বললেন, অনেক দেরি হয়ে গেছে, তোমার এখন যাওয়া উচিত। হুম। বলে বের হয়ে গেলাম গাড়ি থেকে। রেয়ানের দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলাম বাসার দিকে। হঠাৎ রেয়ান আবারও বলে উঠলো, মীরা শোনো, জি। কালকে রেডি থেকো, আমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি চাই তুমি আর রিহানও যাও আমার সাথে। তাছাড়া মা আর আমার বোনের সাথে তোমাকে পরিচয় করে দিব। আচ্ছা। আর একটা কথা, তোমার মনকে বলবা আমাকে যেন সে বিশ্বাস করে। আর রইলো তোমার মার কথা, ওনাকে কালকের মধ্যে ইমপ্রেস করে ফেলবো। বি রেডি ফর দ্যাট বেব। কথাটা বলেই বাঁকা হাসলেন তিনি। আমিও একটা মুচকি হেসে বললাম, খোদা হাফেজ। খোদা হাফেজ। সকালে ঘুম থেকে উঠতেই দেখি রিহান আমার পাশে নেই, হয়তো মার সাথে নিচে খেলছে। তাই একেবারে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম আমি। সেখানে যেতেই দেখি মা আর রিহান একা না, তাদের সাথে রেয়ানও আছে। রেয়ানকে দেখে কিছুটা চমকে যাই আমি। সাদা শার্টের কোণে পর্যন্ত ফোল্ড করা, আর শার্টের প্রথম দুটো বোতাম খোলা, ফলে রেয়ানের সাদা বুকের বেশ খানিকটা দেখা যাচ্ছে। আর তার সাথে রয়েছে রেয়ানের নিজস্ব অ্যাটিটিউড। সব মিলিয়ে সুন্দর লাগছে রেয়ানকে, কিন্তু অবাক করা বিষয় হলো মা রেয়ানের সাথে হেসে হেসে কথা বলছে, কিন্তু কেন? তাহলে কি রেয়ান মাকে ইমপ্রেস করে ফেলেছে? হয়তো। ভাবতেই মুখে হাসির রেখা ফুটে ওঠে আমার। আমাকে দেখতেই রেয়ানও মুচকি হাসেন, তারপর বলে ওঠেন, তাড়াতাড়ি রেডি হও, শাশুমান থেকে পারমিশন নিয়ে নিয়েছি আমি। কিভাবে মা তো। আমি আর কিছু বলতে যাব তখনই মা বলে ওঠেন। আমি আর কিছুই বললাম না, বুঝতে পারছি মা রেয়ানকে কিছুই বলবেন না। মীরা, রিহানকে নিয়ে রুমে আয় তো, তোর সাথে কিছু কথা আছে। তুই রেডি হতে হতে আমার কথাটুকু শুনে নিস। বুঝতে পারছি মা রেয়ানকে নিয়েই কিছু বলবেন আমাকে, তাই রেয়ানকে অপেক্ষা করতে বলে আমি, মা আর রিহান রুমে চলে আসি। রুমে ঢুকতে মাকে জিজ্ঞেস করি, তুমি রেয়ানকে মেনে নিয়েছো মা? হয়তো। জানিস মীরা, ছেলেটা যখন আমার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে তোকে আমার কাছে চাই, তখন কেন যেন মনে হয় ছেলেটা তোকে সুখে রাখবে, কষ্ট দিবে না। এখন বাকিটা তুই যা বুঝে নিস। বলে মা চলে যান। মার যাওয়ার দিকে তাকিয়ে আছি আমি, ভাবছি আসলে রিয়ান অনেক অদ্ভুত, সবাইকে আপন করে নিতে পারেন তিনি। আর তার এই জিনিসটাই আমার সব থেকে পছন্দের। প্রায় কিছুক্ষণ পর আমি আর রিহান রেডি হয়ে নিচে আসি। তারপর মাকে বিদায় জানিয়ে বাইরের দিকে যেতে থাকি। ঠিক তখনই রিয়ান আমার পেছনে এসে কানে কানে বলেন, মাই লেডি, ইউর লুকিং সো বিউটিফুল, লাইক এ স্ট্রবেরি আইসক্রিম। বলেই চোখ টিপ মারলেন উনি। সাথে সাথে আমি বলে উঠলাম, অসভ্য। এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে আমরা পৌঁছে যাই রেয়ানের বাড়ি। কিন্তু এ বাড়িটা অন্যরকম, আগেরটার মতো না, আগেরটার থেকেও দ্বিগুণ সুন্দর। তার উপর খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। বাড়িতে ঢুকতেই প্রথমে রিয়ানের মায়ের সাথে দেখা হয় আমার। উনি অনেক খাতিরদারি করেন আমার আর রিহানের। তারপর দেখা হয় রিয়ানের বোনের সাথে। রিয়ানের মতো তার বোনটাও অনেক সুন্দর। ওনার বোনের নাম দ্বিধা। দ্বিধা আমাকে দেখতেই জড়িয়ে ধরে, তারপর বলে ওঠে, কেমন আছো ভাবি? ভাবি কথাটা শুনেই চোখ বড় বড় হয়ে গেল আমার। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে রেয়ানের দিকে তাকালাম। সে আমার দিকেই তাকিয়ে তাকিয়ে মুখ টিপে হাসছেন। ওনার দিক থেকে মুখ ফিরিয়ে আবারও দ্বিধার দিকে তাকালাম আমি। তারপর বললাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও আছি ভালো। জানো ভাবি, রিয়ান ভাইয়াকে কতবার বলেছি যেন তোমাকে আমাদের সাথে দেখা করায়, কিন্তু একবারও আনেনি। কেমন দেখছো? হুম, অনেক পচা। ঠিক বলেছো। আচ্ছা, এটা তোমার ছেলে রিহান না, আমার ভাতিজা? দ্বিধার কথা শুনে আমি অবাক হলাম। তাহলে রিয়ান আগে থেকে আমার সম্পর্কে সব বলেছেন তার পরিবারকে? অবশ্য বলারই কথা, নিউজের মাধ্যমে তো তাদের এমনিও জানার কথা, কিন্তু তারা মেনেও নিয়েছেন আমাকে। ব্যাপারটা কেমন যেন। আচ্ছা, রিয়ানের পরিবারের সবাই এত ভালো কেন? আমাকে নিয়ে কোনো আপত্তি কেন নেই তাদের মাঝে? পাত্রপক্ষের সামনে বসে আছে দ্বিধা, দ্বিধার সামনে বসে আছে তুরান। তুরানই দেখতে এসেছে দ্বিধাকে। যতটুকু বুঝেছি তুরানের দ্বিধাকে পছন্দ হয়েছে, দ্বিধারও তাই। এখন গুরুজনরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। হঠাৎ খেয়াল করি তুরানের ভাই নির্ঝর আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই মাথা নিচু করে ফেলেছে। তারপর তুরানের বাবার কানে কি যেন বলে। সাথে সাথে তিনি নির্ঝরের দিকে চোখ বড় বড় করে তাকান। পরক্ষণে রিয়ানের বাবা মিস্টার আজিজ সাহেবকে কিছু বলার চেষ্টা করতে শুরু করেন তিনি, কিন্তু কেন যেন পারছেন না বলতে। প্রায় অনেকক্ষণ পর সাহস করে বলেন, আসলে বেআইন, ওই যে মেয়েটা গোলাপি শাড়ি পরা, ওকে আমার ছোট ছেলে নির্ঝরের পছন্দ হয়েছে। যদি চান তাহলে তুরানের দিহানের সাথে বিয়ে হওয়ার পরপরই
নির্ঝর আর ওই মেয়ের সাথে বিয়ে করিয়ে দিব। কথাটা শুনে অবাক না হয়ে পারলাম না, কারণ গোলাপি শাড়ি পরা মেয়েটা তো আমি। আচ্ছা, তুরানের বাবার মাথাটা কি গেছে নাকি? তাছাড়া রেহানার আমার ব্যাপারে তো অনেক নিউজ হয়েছে, সেগুলো কি দেখেনি এই লোক? দেখলে তো এভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা না, তাও আবার রেহানের সামনে। রীতিমতো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আজকে মনে হয় একটা মার্ডার হয়েই যাবে। ভাবতেই রেয়ানের দিকে তাকালাম আমি। মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে আছেন উনি। তার এই শান্ত রূপ দেখে মনে হচ্ছে এটা ঝড়ের পূর্বাভাস। রেয়ান শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে প্রচুর রেগে আছে, প্রচুর রকমের রেগে আছে। ইতিমধ্যে তার চোখ মুখ পুরো লাল হয়ে আছে, তার সাথে কপালের রগটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি সহ রেয়ানের পরিবারের প্রত্যেকটা সদস্য তার দিকে তাকিয়ে আছে, সবার মুখেই একটা আতঙ্কের ছাপ। এখন কি করবে রেয়ান? আমাদের এভাবে রেয়ানের দিকে তাকাতে দেখে তুরানের বাবা মিস্টার আজিজ আহমেদকে বললেন। বেআইন, কোনো সমস্যা কি হয়েছে? প্রত্যুত্তরে মিস্টার আজিজ আহমেদ কিছু বলতে যাবেন তার আগেই রেয়ান মাথা নিচু করা অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। আপনি কি নিউজ দেখেননি? কিসের নিউজ বেআইন? এবার রেয়ান মাথা তুলে তাকালেন, সাথে সাথেই আটকে উঠলাম আমরা। রেয়ানের চোখ ভীষণ লাল হয়ে আছে, যেন এখনই আগুন বের হবে তার চোখ থেকে, কিন্তু উনি এখনো শান্তভাবে দাঁড়িয়ে আছেন, উল্টাপাল্টা কিছু করছেন না। হঠাৎ রেয়ান আমার দিকে এগোতে এগোতে তুরানের বাবাকে বললেন। আমার আর মীরার ব্যাপারে। মীরা কে? কথাটা শুনে রেয়ান হেসে দিলেন, তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠলেন। যাকে নিজের ছোট ছেলের বিয়ের জন্য দেখছেন, তার নামই জানেন না? স্ট্রেঞ্জ। ওই গোলাপি শাড়ি পরা মেয়েটা তাহলে মীরা? জি। বলতে বলতেই রেয়ান আমার পাশে এসে দাঁড়ান, তারপর আমার কোমর টেনে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে নির্ঝরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মীরা আমার বউ। মিডিয়াতেও এসব ব্যাপারে অনেক কথা হয়েছে, সেগুলো কি দেখেননি আপনি? কথাটা শুনে নির্ঝর আর তুরানের বাবা মা কেমন যেন চুপসে গেলেন। আমতা আমতা করে তুরানের বাবা রেয়ানকে বললেন। আসলে বেআইন, আমরা গত পরশুই কানাডা থেকে বাংলাদেশে এসেছি, তাই তোমাদের ব্যাপারে টিভিতে তেমন কোনো খবর দেখিনি। মীরা যে তোমার বউ সেটা আমরা জানতাম না। জানলে এমন ভুল কখনোই হতো না। মাফ করে দিও আমাদের। বিনিময়ে রেয়ান কিছু বললেন না, সে এখনো তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নির্ঝরকে দেখে যাচ্ছে, যেন পারলে এক্ষুনি খুন করে ফেলবেন তাকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে রেয়ান আমার হাত টান দিয়ে কোথায় যেন নিয়ে যেতে লাগলেন। যাওয়ার আগে একবার নির্ঝরের দিকে তাকিয়েছিলাম আমি, সে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এতে আমার কি? আমার তো ভয় লাগছে রেয়ানকে নিয়ে। তার তার এমন শান্ত আচরণ যে আমার হজম হচ্ছে না। রেয়ান আমাকে একটা রুমে নিয়ে এসেছেন, রাগে গজগজ করছেন উনি। পেছনে ফিরে পাশে থাকা টেবিলে জোরে একটা লাথি দেন, তারপর নিজের চুল টেনে ধরেন, যেন অনেকক্ষণ পর নিজের রাগটা বের করতে পেরেছেন উনি। পেছনে ফিরে থাকার কারণে তার মুখ দেখতে না পারলেও বুঝতে পারছি তার মুখ হয়তো এখন ভীষণ লাল হয়ে আছে। ভাবতে ভাবতে রেয়ান আবারও লাথি দেয় টেবিলে, এবার কিছুটা জোরেই লাথি দেন উনি। ফলে কেঁপে উঠলাম আমি, কিছু বলারও শক্তি নেই আমার, ভয় রীতিমতো হাত পা কাঁপছে আমার। রেয়ান কিছুক্ষণ স্থির ওভাবে দাঁড়িয়ে থাকলেন, পরক্ষণে আমার দিকে ফিরে আমার গালে আলতো করে দু হাত দিয়ে শান্ত কণ্ঠে বললেন। একমাত্র তুরানের ভাই দেখে ওই ছেলেটা এখনো সুস্থ আছে। ইচ্ছে তো করছে এখনই গিয়ে ওই ছেলের ইনকাউন্টার করে দেই। সেটা পারছি না আমি, কিন্তু তাকে শাস্তি তো দিবই। আমার মীরার উপর নজর দিয়েছে সে, 1 মাস অন্তত হসপিটালে ভর্তি থাকতে হবে তার। কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে রেয়ানকে জিজ্ঞেস করি, কি করবেন আপনি? বেশি কিছু না, জাস্ট হাত পা ভেঙে দিব। বিছানার এপাশ ওপাশ করছি শুধু, বারবার রিয়ানের কথাগুলো মনে পড়ছে আমার। সত্যি সত্যি কি এমন কিছু করবেন নাকি উনি? প্রশ্নটা যেন বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। ফোন চালু করতেই দেখি রেয়ানের মেসেজ, যেখানে লেখা, নিচে আসো তাড়াতাড়ি, কাজ আছে। একটু আগেই না রেয়ান আমাদের বাসায় পৌঁছে দিলেন, তখন তো কিছু বলেননি, তাহলে এখন আবার কিসের কাজ? ভাবতে ভাবতেই পা বাড়ালাম রেয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে। নিচে যেতেই দেখি রেয়ান বুকে হাত গুজে গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখতেই সোজা হয়ে দাঁড়ান তিনি। একটু আগেই তো আপনি আমাদের দিয়ে গেলেন, এখন আবার আসলেন যে? আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বলুন। রেয়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি মীরা? কথাটা শুনে অবাক হলাম আমি। আনমনে মুখ থেকে বের হয়ে গেল, হ্যাঁ। সাথে সাথে রেয়ান শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়, তারপর নরম স্বরে বলে উঠলেন, আমাকে 1 সপ্তাহের জন্য এই শহরের বাইরে যেতে হবে মরুভূমি। একটা মিশন আছে আমার। কালকে সকাল সকাল আমি আর আমার ফুল পুলিশ ফোর্স বের হব। একটু আগেই জানলাম এটা। তাছাড়া সকালে তো আসতে পারবো না,
তাই এখন চলে আসলাম। তাই চিন্তা করবে না একদম, আমি জলদি চলে আসব। ততদিনে নিজের খেয়াল রাখবে। রিহানকে বলবে তার বাবা যখন আসবে তখন তার জন্য অনেকগুলো মজা নিয়ে আসবে। কাঁদতে একদম বারণ করবে ওকে, কেমন? বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়, কিন্তু আমার কোনো ভাবগতি পাল্টায়নি। স্থির হয়ে দাঁড়িয়ে আছি। রেয়ান এখন যা বললো তা বোঝার চেষ্টা করছি আমি। আসলেই কি রেয়ান 1 সপ্তাহের জন্য চলে যাবে? তাকে কি পুরো 1 সপ্তাহ দেখতে পারবো না আমি? ভাবতেই কেঁপে উঠলাম। বুঝতে পারছি না এখন কেমন রিয়াক্ট দেওয়া উচিত আমার। প্রায় অনেকক্ষণ রিয়ান আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকেন, তারপর আস্তে আস্তে সরে আসেন আমার থেকে। তার চোখে জল স্পষ্ট। আচ্ছা, উনি কি কাঁদছেন? কিন্তু কেন? ওনারও কি আমার মতোই কষ্ট হচ্ছে? 1 সপ্তাহ না দেখতে পাওয়ার কষ্ট? কিন্তু তাতে কি, ভিডিও কল তো আছেই। তাহলে ভাবতেই ভ্রু কুঁচকে এলো আমার। আমাকে এভাবে ভ্রু কুঁচকাতে দেখে হেসে দিলেন রিয়ান। হাসতে হাসতে বললেন, এভাবে ভ্রু কুঁচকে আছো কেন? না এমনি। কথাটা শুনে আবারও হাসলেন উনি। তারপর আলতো করে আমার গালে হাত রেখে বলে ওঠেন, ভয় নেই, কিছু হবে না আমার। খুব তাড়াতাড়ি ফিরবো তোমার কাছে। আর শুনো, ভাববে না যে যাচ্ছি গা দেখে ওই নির্ঝর নাকি ফিরঝর হোয়াট এভার, ওই ছেলের কিছু করব না। মিশন থেকে এসেই ওইটারে টার্গেট করব আগে। কথাটা শুনে আবারও ভ্রু কুঁচকে এলো আমার। রিয়ানের চোখে চোখ রেখে বলে উঠলাম, লাইক সিরিয়াসলি এখন আপনার মাথায় এসব ঘুরছে? অবভিয়াসলি, আফটার অল আমার মরুভূমির দিকে নজর দিয়েছে ও। আমার কিচ্ছু হবে না, আপনি একটা গুন্ডা পুলিশ, জানেন সেটা? তাই নাকি? তাহলে তো গুন্ডামি দেখানোই উচিত, কি বলো? একদম না। এখন যান, অনেক দেরি হয়ে গেছে, সকালে আবার আপনার উঠতে হবে। হুম। বলেই আমার কপালে একটা গভীর চুমু এঁকে দিলেন রিয়ান। তারপর শান্ত স্বরে বললেন, নিজের, রিহানের আর শাশুমার খেয়াল রেখো। চললাম। বলেই চলে যেতে লাগলেন রিয়ান। আর আমি তো তার যাওয়ার দিকেই তাকিয়ে আছি। এই শেষ দেখা তার সাথে 1 সপ্তাহ আগে, আর সামনাসামনি দেখা হবে না ভাবতে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। বাসায় চলে যেতে নেব, তখনই হঠাৎ রেয়ানের কণ্ঠ শুনতে পাই। সামনে তাকাতেই দেখি রেয়ান প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছেন। হালকা জোরে বলে ওঠেন,